ভাপা পিঠা বানাবো। যদিও মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে। গুঁড়ির উপর সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি, যাতে অনেক বেশি খুব ভালো করে ভিজিয়ে রাখবেন। তখন দেখবেন যে বাতাসের স্পর্শ পেয়ে ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বাইরে চলো। আসলে সচরাচর বানানো হয় না, তবে খেতে খুব ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। গতকাল রাতে মানে বৃহস্পতিবার আমার ছেলে আমাকে বলছে, আম্মু কালকে যেহেতু ছুটির দিন, সকালবেলা কিন্তু তুমি ঝালঝাল করে আলু ভর্তা সরষের তেল দিয়ে বানাবা আর ডিম ভাজি করবা। প্রতি শুক্রবারেই সকালবেলা কিন্তু আমরা রুটির নাস্তাটা অ্যাভয়েড করি, কারণ রোজ রোজ সকালবেলা রুটি খেতে একেবারেই ভালো লাগে না। তো আমি তো প্রতিদিনই খুব সকালবেলা ঘুম থেকে উঠি, একেবারে আজানের আগে আমাকে উঠতে হয়। যেহেতু আমরা মুসলমান, সকালবেলা নামাজ কালাম পড়তে হয়, কোরআন শরীফ পাঠ করতে হয়। তাই প্রার্থনার কাজটা শেষ করেই কিন্তু আমি সোজা রান্না করে এসে ভাত, আলু ভর্তা, ডিম ভাজি সব কিছু কমপ্লিট করে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন আমার জন্য নাস্তা বানাতে চলে আসলাম। এখন প্রায় 9টা বাজে। ইচ্ছে করলে আমিও কিন্তু জমিয়ে আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারতাম, কিন্তু ইদানিং কেন জানি আমার ভাতের প্রতি নেশাটা কমে যাচ্ছে দিন দিন। মনে হয় 3 বেলায় যদি রুটি খেতে পারতাম তাহলে আর বেশি ভালো হতো, কিন্তু 3 বেলা যদি রুটি খাই তাহলে তো একেবারে ডিহাইড্রেশনে পড়ে যাব। আর রুটিতে কিন্তু প্রচুর অ্যাসিডিটিও হয়, যারা খেয়ে সামলাতে পারে তারা তো ভালো, আর যাদের প্রচুর অ্যাসিডিটি প্রবলেম আছে আমি মনে করি তাদের জাস্ট 1 বেলা রুটি খেলেই ভালো হয়। বাঁধাকপি আর টমেটোগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটেছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এইভাবে ডিম ভাজি করে খেলে আমার কাছে খুব ভালো লাগে। আর তাছাড়া এখানে আমি যেহেতু বাঁধাকপি দিয়েছি, টমেটো দিয়েছি, যদি পুঁইশাক থাকতো বাসায় তাহলে পুঁইশাকটাও অ্যাড করে দিতাম, কারণ সব ধরনের সবজি মোটামুটি দিয়ে তারপর ডিম ভাজি করলে ভীষণ ভালো লাগে। এখন আমি আমার জন্য লাল আটার রুটি বানাবো, তাও আবার কাঁচা কাই দিয়ে। ছোটোবেলায় আমরা যে লাল আটার রুটি খেতাম সেটার স্বাদ, ঘ্রাণ কোনো কিছুই যেন এই আটার সাথে একদম কোনোভাবে যায় না। মানে এই আটার রুটি আমার কাছে খুবই বিচ্ছিরি লাগে। এটা যদিও লাল আটার রুটি, তারপরেও আমার কাছে এটার স্বাদ একদমই অপছন্দনীয়। আমি আসলে জানি না এই স্বাদটা কেন হেরফের লাগে। নাস্তা করতে করতে হঠাৎ আমার কাছে মনে হলো আমার পুরো ঘরটা দুলতেছে। তারপর একটা চিৎকার, আমার ছেলেমেয়েরা এক চিৎকারে বলতেছে যে আম্মু ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বাইরে চলো। তো আমি তাড়াতাড়ি বাইরে না গিয়ে একদম সোজা ভীমের নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনে মনে প্রচুর দোয়া দরুদ পড়ছিলাম। তখন সেই মুহূর্তে দেখলাম যে বাইরে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমরাও তখন আর দেরি না করে সোজা বাইরে বের হয়ে গেলাম। কম্পনটা যখন থেমে গেছে তখনই কিন্তু আমরা বাইরে বের হয়ে গেছি। আর যদি কম্পন তখনও থাকতো তাহলে কিন্তু দৌড়াদৌড়ি করে নিচে নামার কোনো প্রয়োজনই আমি মনে করতাম না, কারণ ভূমিকম্পের সময় কিন্তু দৌড়াদৌড়ি করাটা বোকামির লক্ষণ।
কি অবস্থা, কেমন আছেন? কত করে নারকেল? নারকেল কত করে? নারিকেল নারিকেল এগুলো 120, আছে 110। এগুলো 120। হালকা লাগে কে? হালকা? হালকা মানে বেশি জুনা নারকেল হলে হালকাই হয়। তাই? হ্যাঁ, ডাব নারকেল ছাড়া আমরা চিল্লা ফাঁকে নিলে ভারী হবে। এগুলো 100 করে দেওয়া যাবে না? নানারা ডাকতেছেন, মাঝে মাঝে একটু দাদারাও ডাকবেন। আর কি দিব? কবে শীত আসবে তারপর ভাপা পিঠা খাবো, সে অপেক্ষা করতে করতে গাইস একেবারে বিরক্ত হয়ে গেছি। এখন ভাবছি যে শীত আসুক অথবা না আসুক, আজকে যেভাবেই হোক ভাপা পিঠা বানাবো। যদিও মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে, যেহেতু ভূমিকম্প একবার হয়েছে আবারও হতে পারে, কোনো গ্যারান্টি নেই আসলে। আতপ চালগুলোকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, কারণ আজকে আমি ভাপা পিঠা বানাবো। আতপ চালগুলোকে যদি কিছুক্ষণ ভিজিয়ে মানে ঘন্টাখানেক ভিজিয়ে যদি গুঁড়া করা হয়, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়, সফট হয়। ভাপা পিঠা বানানোর জন্য আমি একদম পাতলা সুতি কাপড়ের ন্যাকড়া নিয়েছি, মানে এটা নেটের ন্যাকড়াও বলতে পারেন। পিঠাগুলো খুব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এরকম নেটের ন্যাকড়াই পারফেক্ট। চালগুলো একটু ভিজে ভিজে থাকলে মেশিনওয়ালারা কিন্তু অনেক চিলাচিলি করে, সেজন্য আমি একটা সুতি ন্যাকড়া দিয়ে চালগুলোকে খুব ভালো করে মুছে দিচ্ছি। পিঠাগুলো অনেক সুন্দর হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আপনার চাল ধোয়ার উপর। আপনি চাল যত ভালো করে ধুবেন, যত ভালো করে ভিজাবেন, পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে, তত সফট হবে। ভাপা পিঠার মানেটা হচ্ছে ভাপ দেওয়া। আপনি যত ভালো করে ভাপ দিবেন, পিঠাগুলো তত সুন্দর হবে। তো ভালো করে ভাপ দেওয়ার জন্য কিন্তু আপনার মাটির হাঁড়ি অবশ্যই লাগবে। আমি এখানে মাটির হাঁড়ি, মাটির ঢাকনা, মানে মাটির সব কিছুই ব্যবহার করব আজকে ভাপা পিঠা বানানোর জন্য। আর এখানে আমি একটু আটা গুলিয়ে নিয়েছি, যাতে কোনো সাইড দিয়ে কোনো ফাঁক ফোকর না থাকে। সবগুলো ফাঁক ফোকর আমি আটা দিয়ে খুব সুন্দর করে লেপটে দিব। ভাপা পিঠা বানাতে গেলে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে কোনো সাইড দিয়ে ভাপ না বের হয়ে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নয়তো আপনি এত কষ্ট করে পিঠাগুলো বানাবেন কিন্তু একটা পিঠাও হবে না, তখন আপনার সারা দিনের কষ্টটাই ব্যর্থ হয়ে যাবে। অনেক আপুরা আছেন যারা ভাপা পিঠা বানাতে চান, পরিবারকে খুব সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে খাওয়াতে চান, কিন্তু পারফেক্টলি কীভাবে ভাপা পিঠা বানাতে হয় সেটাই জানেন না। এই যে আমি এখন গুঁড়িগুলো নিয়েছি, এই গুঁড়িগুলোর উপরে আমি কিছু লবণ ছিটিয়ে দিয়েছি, তারপর এখন ঠান্ডা পানি ছিটিয়ে দিয়ে তারপর গুঁড়িগুলোকে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। আর এখন দেখেন গুঁড়িগুলোকে মুষ্টিবিদ্ধ করার পরেও ভেঙে যাচ্ছে না, তার মানে গুঁড়িটা আমার পারফেক্টভাবে ভেজা হয়েছে। ভাপা পিঠার সাথে আমি আজকে বেশ কয়েকটা কুলি পিঠাও বানাবো। এখানে একদম অল্প করেই পানি নিয়েছি, তার উপরে একটু সামান্য লবণ দিয়েছি। পানিটা বলক আসার সাথে সাথেই গুঁড়িগুলোকে দিয়ে একদম সফট একটা কাই করে নিব। গুঁড়ির উপর সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি, যাতে অনেক বেশি সফট হয়। সমস্ত পানি টেনে গেছে আর খুব সুন্দর সফট হয়েছে।
গুঁড়িগুলো মাশাল্লাহ অনেক সফট হয়েছে। নারকেল গুড়ের পুরটা আমার একেবারে রেডি। গুঁড়িগুলো ভিজিয়ে রাখার পর দেখেন অনেক দানা দানা হয়েছে। এখন এই স্ট্রেনারটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে গুঁড়িগুলোকে চেলে নেব। যখন আপনি পানি দিয়ে গুঁড়িগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন যে বাতাসের স্পর্শ পেয়ে গুঁড়িগুলো আবার আগের মতো হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। ভাপা পিঠা বানানোর জন্য ভুলেও যে কাজটা করবেন না সেটা হচ্ছে মাটির ছাঁচ ব্যবহার করবেন না। মাটির ছাঁচ ব্যবহার করলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না, কারণ সবাই কিন্তু মাটির ছাঁচ কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না, সেই জন্যই বললাম আর কি। অনেক বেশি ভালো হয় যদি মেলামাইনের ছোট বাটি থাকে, তাহলে সেই মেলামাইনের ছোট বাটি দিয়ে চেষ্টা করবেন ভাপা পিঠাগুলো বানাতে। মাটির ছাঁচ দিয়ে পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু আমি যতবারই মাটির ছাঁচ দিয়ে পিঠা বানিয়েছি ততবারই কষ্ট করেছি। আর মেলামাইনের বাটি দিয়ে আমি যতবার পিঠাগুলো দিয়েছি ততবারই আমি একদম সহজ করে পিঠাগুলো দিয়েছি। আমার কাছে যে কাজগুলো কঠিন লাগে, কঠিন মনে হয়, সেগুলোই আমি আপনাদেরকে নিষেধ করি করতে। এখন আপনাদের ইচ্ছা, আপনাদের যদি মনে হয় মাটির ছাঁচ দিয়ে বানাতে আপনাদের বেশি সুবিধা লাগে তাহলে মাটির ছাঁচ দিয়ে বানাবেন। আমি আজকেই প্রথম কুলি পিঠাগুলো ভাপ দিয়ে বানাবো। এর আগে যতবার খেয়েছি তেল দিয়ে ভেজে তারপর খেয়েছি। ভাপের পিঠা আমি অবশ্যই খেয়েছি, তবে নিজের হাতে কখনো ভাপ দিয়ে খাইনি। আজকেই প্রথম নিজের হাতে ভাপ দিয়ে তারপর খাবো। আমি একদম কুলি পিঠা বানাতে পারি না গাইস, যেটা সত্য সেটাই আমি আপনাদেরকে বলছি। কুলি পিঠা খুব ভালো করে বানাতে পারি না বলেই আসলে সচরাচর বানানো হয় না, তবে খেতে খুব ভালোবাসি। যদি কেউ বানিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই, টপাটপ করে সব খেয়ে ফেলি। এখন আমি রাইস কুকারে পিঠাগুলো স্টিম করে নেব। কিভাবে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যায় আমার ছেলে আমাকে বারবার এটাই শিখিয়ে দিচ্ছে। আর ওর আমাকে নিয়ে এত টেনশন, ওর কাছে আমি মানে কোনো কিছুই পারি না, রাস্তাও নাকি পার হতে পারি না, এটা নিয়েও সে খুব টেনশন করে। ওর কথা এবং ভাবনাগুলো শুনলে আমার কাছে মনে হয় আমি 1 সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছি। যাই হোক, পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে, যদিও ভিতরে পুর একেবারে কম দিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।